ক্লাসে আমরা কিছু ম্যাথ করছিলাম, আশা করি ম্যাথগুলো তোমরা দেখছো বাসায়। আর আজকে আমরা দুইটা ম্যাথ আগে করে নিব ভর রিলেটেড। তো এই দুইটা ম্যাথ গতদিন HW দিছিলাম, তো অনেকেই হয়তো করো নাই, তো আজকে আমি এই দুইটা করাই দিই আর কি। তো ঠিক আছে, শুরু করি। গলা টলা ভাঙা, আস্তে আস্তে পড়াই। তো এখানে কি বলছে? এখানে বলছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকা 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেল। আচ্ছা, তাহলে আমরা একটু চিত্র এঁকে নিই। তো এখানে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তো অসম্পৃক্ত দ্রবণ কীরকম আছে? 25 গ্রাম। 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ। তো 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করা হয়েছে, মানে এখানে হিট দেওয়া হয়েছে। তো হিট দিলে আসলে পানিটা উড়ে চলে যাবে। সো পানি উড়ে চলে গেছে, 5 গ্রাম দ্রব পাওয়া গেল। তার মানে পানি উড়ে চলে যাওয়ার পরে এখানে আসলে কিছু পরিমাণ দ্রব পাওয়া গেছে। সো দ্রবের পরিমাণ হচ্ছে 5 গ্রাম। ওকে, এখন বলছে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করা লাগবে? তাহলে আমার আরেকটা পাত্র এখানে নেওয়া হয়েছে, যে পাত্রে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ নেওয়া হয়েছে। আচ্ছা, তো এই অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে সেটা জানতে চাইছে। সো এখানে দ্রব কতটুকু সেটা জানতে চাইছে। হ্যাঁ, তো আসলে আমাদের টোটাল টেম্পারেচার এখানে আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা নিশ্চয়ই এখানে একটা লবণ নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো এখানে দেখো কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা বলে দিছে 40। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে ম্যাথ। আমাকে বের করতে হবে দ্রব কতটুকু আছে। এটাকে যদি আমরা সম্পৃক্ত বানাইতে চাই সেক্ষেত্রে কতটুকু দ্রব এখানে অ্যাড করতে হবে। তো এখন দেখো এটা কিভাবে করব। তো এই যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণটা আছে এখানে, তো এখানে আসলে দ্রব কতটুকু আছে? দ্রব আছে হচ্ছে 5 গ্রাম। তাহলে একটা কাজ করি, আমরা এটা বুঝতে পারতেছি, এখানে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব্য আছে হচ্ছে 5 গ্রাম। তাহলে দেখো এই লাইনটা লেখা যায় কিনা, যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রব আছে 5 গ্রাম। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমার এই যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণটা আছে, এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে ঠিক কতটুকু দ্রব থাকতে পারে সেটার একটা অ্যামাউন্ট বের করে নিই। তাহলে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের দ্রব কীরকম আছে? 5 ডিভাইডেড বাই 25 ইন্টু হচ্ছে 100। তাহলে এখানে কত? 4 5 20, তাহলে 20 গ্রাম। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এই যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণটা আছে, তো এখানে আসলে আমাদের দ্রবের অ্যামাউন্ট আছে হচ্ছে 20 গ্রাম। ওকে, তো এখানে যদি 20 গ্রাম দ্রব থাকে তাহলে আসলে কতটুকু দ্রাবক আছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। তাহলে দ্রাবক থাকবে কতটুকু? 100 মাইনাস হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে 80 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখানে আসলে 80 গ্রাম দ্রাবক আছে। তো এখন দেখো আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণের দ্রাব্যতা 40। তার মানে আমি বলছিলাম যে দ্রাব্যতার এই ইনফরমেশন থেকে কিছু জিনিস আমাকে লিখে নিতে হবে, যে দ্রাব্যতা যদি 40 হয় তাহলে আমাদের দ্রব আছে হচ্ছে 40, দ্রাবক আছে হচ্ছে 100, আর দ্রবণ আছে হচ্ছে 140। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকতে পারে ম্যাক্সিমাম কতটুকু? 40 গ্রাম। ঠিক আছে, মানে আমাদের সম্পৃক্ত দ্রবণের কথা আমরা চিন্তা করতেছি।
তো আমাদের 100 গ্রাম দ্রাবকে দ্রব থাকতে পারে হচ্ছে 40 গ্রাম। তাহলে দেখো আমরা কি করতে চাচ্ছিলাম, আমরা এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার কতটুকু দ্রব যোগ করতে হবে সেটা জানতে চাইছেন। এখন দেখো তাহলে আমরা ওই ফরমেশন থেকে আসতে পারি যে 100 গ্রাম দ্রাবকে আমাদের দ্রব আছে হচ্ছে 40 গ্রাম, ম্যাক্সিমাম একটু থাকতে পারে। তাহলে এখানে আমার 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে দ্রাবক আছে কত, 80 গ্রাম। সো আমরা লিখতে পারি যে 80 গ্রাম দ্রাবকে দ্রব থাকতে পারে কতটুকু, 40 ডিভাইডেড বাই 100 ইন্টু হচ্ছে 80। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি আমার মান আসে এখানে 32 গ্রাম। তার মানে আমরা এটা বুঝতেছি যে আমাদের এই যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ আছে সেই দ্রবণের মধ্যে দ্রাবক আছে হচ্ছে 80 গ্রাম। সো 80 গ্রাম দ্রাবকে আমাদের ম্যাক্সিমাম 32 গ্রাম দ্রবীভূত অবস্থায় থাকতে পারে। সো এই টোটাল পাত্রের মধ্যে যদি আমরা 32 গ্রাম দ্রব নিয়ে আসতে পারি তাহলেই আমাদের এই দ্রবণটা সম্পৃক্ত হয়ে যাবে। এখন আমাদের জানতে চাইছে যে কত গ্রাম দ্রব যোগ করতে হবে, এই কথাটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। সো এখানে যোগ করতে হবে কত, দেখো আমাদের সম্পৃক্ত করতে লাগবে 32 গ্রাম, আর অলরেডি দেখো এখানে 20 গ্রাম আছে, আমরা কিন্তু বের করছিলাম। সো অতএব আমরা লিখতে পারি দ্রব যোগ করতে হবে 32 মাইনাস হচ্ছে 20 ইকুয়াল হচ্ছে 12। তাইলে এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? কি আসো কেউ নাকি? হ্যাঁ একটা আওয়াজ করো। ওকে, তো আমরা এবার নেক্সট ম্যাথে চলে যাব। তো এই ম্যাথে কি বলছে, এই ম্যাথটা আমি HW দিছিলাম, হয়তোবা অনেকে করো নাই। তো আমরা দেখি এটা কিভাবে সমাধান করা যায়। তো এখানে বলছে যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তৈরি করা 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 20 ডিগ্রি সেলসিয়াসে শীতল করলে কি পরিমাণ অধক্ষেপ পড়বে। তো এটা খুবই সিম্পল, এই টাইপের ম্যাথ আমরা আগে করছি। তো দেখি এটা কিভাবে করা যায়। তো 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আসলে কিছু ইনফরমেশন দিছে আমাকে। তো দ্রাব্যতা দিছে হচ্ছে 25। তো দ্রাব্যতা যদি 25 হয়ে থাকে তাহলে দ্রব হচ্ছে 25, কারণ 100 গ্রাম দ্রাবকে 25 গ্রাম দ্রব থাকে, এই দ্রাব্যতা দ্বারা এটাই বোঝায়। তো এখানে দ্রাবক কত হবে, দ্রাবক অবশ্যই হবে 100, আর দ্রবণ কতটুকু হবে, দ্রবণ হচ্ছে 125। তো এবার চলে আসি 20 ডিগ্রি সেলসিয়াসের ইনফরমেশনগুলা লিখতে। তো এখানে দ্রব কত, দ্রব হচ্ছে এই যে এখানে দেওয়া আছে দেখো 10, কারণ দ্রাব্যতা হচ্ছে 10 দেখছি। দ্রাবক কত, দ্রাবক হচ্ছে 100 আর দ্রবণ হচ্ছে 110। তো এখন কি বলছে দেখো, 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছে কাকে, 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে। তার মানে আমাকে যাইতে হবে কোথা থেকে কোথায়, 50 থেকে 20। তো দেখো এই 100 গ্রাম দ্রাবকের মধ্যে 50 ডিগ্রি সেলসিয়াসে দ্রব থাকতে পারে কতটুকু, 25। আর যখন আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসছি, তাপমাত্রা কমায় দিছি, তখন ওই 100 গ্রাম দ্রাবকের মধ্যেই দ্রব থাকতে পারে 10। সো দেখো আগে তাপমাত্রা যখন বেশি ছিল দ্রাবক 100 গ্রামের মধ্যে থাকতেছিল 25, মানে খাওয়ার ক্ষমতা বেশি ছিল, বেশি পেটের মধ্যে নিয়ে রাখতে পারতো, এরকম ঘটনা। তো যখন 20 ডিগ্রি সেলসিয়াসে চলে আসছে তখন আসলে পেটের মধ্যে রাখতে পারবে 10, আগে রাখতে পারতো 25, এখন রাখতে পারে 10। তাইলে বাকি অংশটুকু সে বমি করে দিবে, ঠিক আছে, মানে দ্রাবকটা আর কি। তো আমরা দেখো কি বলতে পারি, যেহেতু আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণের কথা উল্লেখ আছে, সো আমাদের স্টার্টিংটা করতে হবে কোথা থেকে, এখান থেকে এখানে আসতে হবে, কারণ 50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কোনো জিনিসকে আমরা 20-এ নিয়ে যাব। সো এই জন্য আমাদের ডাটা কি লাগবে, এখান থেকে স্টার্ট করতে হবে, এবং এখানে আমরা দেখতেছি হচ্ছে 125 গ্রাম সম্পৃক্ত, ভাই 125টা কই বললেন, এই যে
25 প্লাস 100 125, এই যে দ্রাব্যতা থেকে দ্রাব্যতা 25 দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো আমরা কি বলতে পারি এখন যে 125 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমরা যদি 50 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসি, তাহলে আনলে আমাদের অধক্ষিপ্ত হবে কতটুকু? 15 গ্রাম ভাই। অধক্ষেপ পড়বে কতটুকু এটা বুঝতেই পারতেছি। দেখো 50 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারতো 25, এখন 20-এ থাকতে পারবে হচ্ছে 10, তাহলে 25 মাইনাস 10 মানে বাকি অংশটুকু অধক্ষেপ পড়ে যাবে, তাহলে 15 গ্রাম। অতএব আমরা কি বলতে পারি যে এখানে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমরা যদি এখান থেকে এখানে আনি, তাহলে অধক্ষেপ পড়বে কতটুকু? 15 ডিভাইডেড বাই 125 ইন্টু হচ্ছে 200। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমার মান আসে হচ্ছে 24 গ্রাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, সো আমরা বুঝতে পারলাম এটা কিভাবে করলাম, 50 থেকে 20-এ নিয়ে আসছি। আর আমরা কিন্তু এই সম্পৃক্ত দ্রবণ নিয়ে স্টার্টটা করছি। কেন এটা নিয়ে স্টার্ট করলাম? কারণ এখানে আমাদের কিন্তু 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণের কথা বলা আছে। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝছো সবাই? হ্যাঁ ভাই। ওকে, তাহলে এবার আমরা হ্যাঁ ভাই, নেক্সটে চলে যাব। সো নেক্সট পোর্শনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এইচএসসি লেভেলের জন্য। তো এখানে আসলে আমরা কেআইপি, কেএসপি এবং এস এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো কেআইপি কি? কেআইপিকে আমরা বলতেছিলাম হচ্ছে আয়নিক গুণফল, ইংলিশে আই দিয়ে আয়নিক, পি দিয়ে প্রোডাক্ট। আর এখানে কেএসপিকে বলতেছিলাম হচ্ছে দ্রাব্যতা গুণফল, বা অনেক জায়গায় দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, একই কথা। এস দিয়ে সলিউবিলিটি, বি দিয়ে প্রোডাক্ট। আর এস মানে হচ্ছে দ্রাব্যতা, ইংলিশে সলিউবিলিটি। আচ্ছা, তো দেখো আমরা একটু আমাদের মতো করে কেআইপি কেএসপি দেখি। তো দেখো এই যে কেআইপি এবং কেএসপি, এই জিনিসগুলা কিন্তু আসলে স্বল্প দ্রবণীয় লবণের জন্য খাটবে। স্বল্প দ্রবণীয় লবণ, তো স্বল্প দ্রবণীয় লবণ মানে কি? যারা আসলে কম পরিমাণে দ্রবীভূত হয়। যেমন আমরা সোডিয়াম ক্লোরাইডের কথা জানি, এটা হচ্ছে অতিমাত্রায় দ্রবণীয়। হ্যাঁ, তারা পানির সাথে টোটালি মিশে যায়, ডিসোসিয়েট হয়ে যায়। তার মানে সোডিয়াম ক্লোরাইডকে আসলে এভাবে আমরা লিখি সবসময় Na+ আর Cl-, একটা ডিরেকশন দিয়ে লিখি। হ্যাঁ, একমুখী বিক্রিয়া এভাবে লেখা হয়। আর স্বল্প দ্রবণীয় যে লবণগুলা, সেগুলো আসলে পানিতে অতিমাত্রায় দ্রবণীয় হয় না। তো এই স্বল্প দ্রবণীয় লবণের একটা উদাহরণ কি হইতে পারে? AgCl। তো AgCl কি করে? সে হচ্ছে পানিতে অতিমাত্রায় দ্রবণীয় হয় না, সে Ag+ এবং Cl- উৎপন্ন করে আয়ন হিসেবে, বাট এটা একটা উভমুখী বিক্রিয়া। বুঝতে পারছো? তো উভমুখী বিক্রিয়ার সাইন দিয়ে কি বোঝায়? যেটা আসলে সেইভাবে দ্রবণীয় হয় না। সো AgCl ভেঙে কিছু পরিমাণ Ag+ এবং Cl- তৈরি করলেও এই Ag+ এবং Cl- আবার নিজেরা রিঅ্যাক্ট করে কিছু পরিমাণ সিলভার ক্লোরাইড তৈরি করতে থাকে। সো এই টাইপের লবণগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণ, এবং তাদের ক্ষেত্রেই আসলে কেআইপি এবং কেএসপি এই টার্মগুলো খাটবে। আর আরেকটা কথা বলে দিই যে দ্রাব্যতা কিন্তু আসলে সবার জন্যই খাটবে। ঠিক আছে, এটা সবার জন্য প্রযোজ্য। মানে দ্রাব্যতা মেজারমেন্টের জন্য যে স্বল্প দ্রবণীয় লবণ হইতে হবে এমন না, এটা সবার জন্য প্রযোজ্য। সেটা সলিড হইতে পারে, লিকুইড হইতে পারে, গ্যাস হইতে পারে। ঠিক আছে, আর কেআইপি এবং কেএসপি হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এবং সলিড লবণ, এটা আমরা একটু মনে রাখবো। তো ঠিক আছে, বুঝলাম। এখন আমরা একটু দেখি এখানে কি হয়েছে। তো আগে হচ্ছে কেএসপি নিয়ে একটু আলোচনা করব। তো এখানে একটা কথা বলা হয়েছে যে দ্রবণ সম্পৃক্ত হয়ে গেলে দ্রবণের সাম্যাবস্থা অর্জিত হয়। তো নর্মালি সাম্যাবস্থার কথা আমরা জানছি, লাল সাতেলিয়া নীতি আমরা পড়ছি। তো সেখানে বলা হয়েছিল যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হয়ে যায়,
তখন যে কোনো একটা বিক্রিয়া সাম্যাবস্থায় চলে আসে। বাট দ্রবণের ক্ষেত্রে সাম্যাবস্থার কনসেপ্টটা একটু ভিন্ন। তো একটা দ্রবণ যখন সাম্যাবস্থায় আসবে তখন বুঝতে হবে যে সেটা সম্পৃক্ত হয়ে গেছে, ঠিক আছে? তো যেমন ধরো এটা একটা পাত্র, তো পাত্রের মধ্যে তুমি বাইরে থেকে যদি দ্রব অ্যাড করতে থাকো তাহলে আস্তে আস্তে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবীভূত হইতে থাকবে। সো হইতে 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 এক পর্যায়ে কি হবে, এই দ্রবণটা আর অতিরিক্ত দ্রবকে দ্রবীভূত করতে পারবে না। তো তখন আমরা একটা সম্পৃক্ত দ্রবণ পাবো। তার মানে আমরা বলতে পারি সম্পৃক্ত দ্রবণ যেহেতু অর্জিত হয়ে গেছে তাহলে আমরা সাম্যাবস্থায় চলে আসছি। অথবা এইভাবেও আসলে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা যাইতে পারে। কীরকম, যে ধরো আমার পাত্র ছিল, ঠিক আছে, তো পাত্রের মধ্যে একটা অসম্পৃক্ত দ্রবণ ছিল। তো এখন অসম্পৃক্ত দ্রবণকে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে হিট দিয়ে পানিগুলা উড়াই দিতে পারি। সো পানিগুলা উড়াই দিয়ে আসলে আমরা ওই অসম্পৃক্ত দ্রবণটাকে সম্পৃক্ত করে ফেলতে পারি এক্সিস্টিং দ্রব দিয়েই, ঠিক আছে? তো আসলে দুইভাবেই আমরা কিন্তু সম্পৃক্ততায় আসতে পারি। হয় আমি বাইরে থেকে দ্রব যোগ করব অসম্পৃক্ত দ্রবণের মধ্যে, অথবা আমি এভাবে এরকম করতে পারি যে অসম্পৃক্ত দ্রবণে হিট দিব, হিট দিলে দ্রাবক চলে যাবে, তো তখন সম্পৃক্ত হয়ে যাবে। সো দুই দিক থেকেই আসলে এই সম্পৃক্ত অবস্থাটাকে অর্জন করা সম্ভব। তো এই সম্পৃক্ত অবস্থাতেই আমরা দ্রবণের জন্য সাম্যাবস্থা পেয়ে থাকি। আচ্ছা, তো এখন দেখো এই পাত্রের মধ্যে ধরো হচ্ছে একটা সিলভার ক্লোরাইড দ্রবণ আছে, ঠিক আছে? তো এটাকে কিভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায় AgCl। এখানে হচ্ছে আমরা উভমুখী বিক্রিয়ার সাইন দিছি। তো আমরা যদি পানিতে এই সিলভার ক্লোরাইড লবণটাকে দ্রবীভূত করাই তাহলে আসলে পানিতে আমরা জানি অ্যাকুয়াস সলিউশনে আমাদের এই আয়নগুলা এইভাবে পাওয়া যায়। তো এখানে হচ্ছে Ag+ আয়ন আছে, Cl- আয়ন আছে, আর পানির মধ্যে আছে, তাই অ্যাকুয়াস হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, তো এখানে যে কাজটা করা হয়েছিল, আমরা সিলভার ক্লোরাইডের যে দ্রবণটা নিছিলাম সেটা সম্পৃক্ত অবস্থায় আমরা নিছিলাম। তার মানে এখানে ম্যাক্সিমাম দ্রবীভূত অবস্থায় আছে, ঠিক আছে, দ্রব। তো এখন দেখো নর্মালি আমরা কেসিকেপির নাম শুনছি। আদনান কি কেসিকেপির নাম শুনছো? কি আচ্ছা, এগুলা আছে 4th নাম্বার চ্যাপ্টারে। হাসিব তো শুনছোস না? জি ভাই। তো কেসিকেপির ক্ষেত্রে আমরা কি করতাম? হ্যাঁ, কেসিকে আমরা বলতাম হচ্ছে মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক। মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক। এগুলা কি ভাই? এগুলো আসবে, এগুলো 4th অধ্যায়ে আসবে। সো এইটার সাথে একটু রিলেশন আছে, তো আমি দেখাই দিতেছি আর কি একটু হালকা করে। এগুলো 4th অধ্যায়ে ডিটেলস পড়াবো, যে এটা হচ্ছে মোলার ঘনমাত্রার সাম্যধ্রুবক কেসি। তো কেসির ক্ষেত্রে আমরা এরকম একটা সমীকরণ লিখতে পারতাম। তো এগুলো আসলে আমরা ওইখানেই দেখাবো। তো এখানে জাস্ট একটু রিলেট করাই দিচ্ছি আর কি। তো সাম্যাবস্থার জন্য আসলে আমরা এই জিনিসটা লিখতে পারতাম। তো এখানে উপরে কি করতাম, সিলভার আয়নের ঘনমাত্রা, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, মানে উপরে থাকতো আমাদের উৎপাদের ঘনমাত্রা আর নিচে থাকতো হচ্ছে আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা। আর সলিডের ক্ষেত্রে এই ঘনমাত্রাকে 1 ধরে নেওয়া হয়, এটা আমরা জানি। তো দেখো আমরা যখন এরকম স্বল্প দ্রবণীয় লবণের জন্য চিন্তা করতেছি তখন এই জিনিসটাকে আমরা আর কেসি না বলে এই জিনিসটার নাম দিয়ে দেই হচ্ছে কেএসপি বা দ্রাব্যতা গুণফল। কারণ কি? কারণ এই কেসিও হচ্ছে আমাদের সাম্যধ্রুবক, সাম্যাবস্থার একটা ধ্রুবক, আর কেএসপিও আমাদের হচ্ছে একটা ধ্রুবক, এবং সম্পৃক্ত দ্রবণের জন্য এটাকে আমরা সাম্যধ্রুবকও বলতে পারি, ঠিক আছে? তো এখানে একটা কথা বলছি, দেখো স্বল্প দ্রবণীয় লবণের কেসিকে আদর করে কেএসপি ডাকা হয়। সো কেসি আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছেই কমন, তো এখানে আসলে কনসেপ্টটা একটু লাগে, তো এখানে দেখাই দিলাম।
তো যাই হোক, তো ফাইনালি দেখো কেএসপি সমান সমান আমরা কি লিখতে পারি, এজি প্লাস এর ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। আর এই এজিসিএল এর ঘনমাত্রা বলছিলাম 1, কারণ এটা সলিড যে কোনো সাবস্টেন্সের ঘনমাত্রা 1 ধরা হয়, ইভেন লিকুইডেরও ধরা হয়, বাট আমরা হচ্ছে সলিড লবণ নিয়ে কাজ করি আর কি কেএসপি নির্ণয়ের ক্ষেত্রে। তো এখানে কি দেখতেছি, এখানে হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা, আর যে কোনো সম্পৃক্ত দ্রবণে এই ঘনমাত্রাটা থাকে কি ম্যাক্সিমাম, আর সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা বলে থাকতাম দ্রাব্যতা। দেখো মনে পড়ে কিনা। সো এই এজি প্লাসের জায়গায় আমি এস রিপ্লেস করে দিতে পারি, কারণ এই জায়গাটায় আসলে সিলভার এবং ক্লোরাইড আয়নের ম্যাক্সিমাম ঘনমাত্রাই থাকবে, কারণ এটা একটা সম্পৃক্ত দ্রবণ। তো এই ম্যাক্সিমাম ঘনমাত্রা যেহেতু থাকবে, তাইলে আমরা এখানে এস রিপ্লেস করে দিতে পারি। এটা কি, এটা হচ্ছে দ্রাব্যতা। ঠিক একইভাবে আমরা ক্লোরাইডের জন্য এখানে এস রিপ্লেস করে দিতে পারি, আর দুইটাকে গুণ করে আমরা হচ্ছে এস স্কোয়ার পেয়ে যাই। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। কি বললেন আবার একটু কোন? বললাম যে সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রা সেটা হচ্ছে ম্যাক্সিমাম অবস্থায় থাকে না, সেটা কি ম্যাক্সিমাম ঘনমাত্রা, তো তাই না, দ্রবীভূত ম্যাক্সিমাম ঘনমাত্রা, এবং সম্পৃক্ত অবস্থার ঘনমাত্রাকে আমরা দ্রাব্যতা বলে থাকি। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দেখাবো, তখন আরও ক্লিয়ার হবে, সমস্যা নেই। তো আমরা এই দ্রাব্যতার সংজ্ঞা যখন পড়াইছিলাম, তখন এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। দ্রাব্যতার দুইটা সংজ্ঞা আমি দিছিলাম। প্রথমে ছিল 100 গ্রাম দ্রাবকে ম্যাক্সিমাম যতটুকু দ্রবীভূত থাকতে পারে সেটা দ্রাব্যতা। আবার পরে এটাও বলছিলাম যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই হচ্ছে দ্রাব্যতা। ঠিক আছে, তো দেখো এটার জন্য এখানে এটা লিখে দিছি, পরে আমরা এস স্কোয়ার পেয়ে গেছি। তো এই এজিসিএল লবণের জন্য আমরা দ্রাব্যতার গুণফল এরকম পেয়ে থাকি, আমরা দেখাচ্ছি আস্তে আস্তে, প্যারা নেই। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে এই যে পাত্রটা, এখানে আমরা সিলভার ক্লোরাইড দ্রবীভূত করছিলাম। তো এখানে সিলভার আয়নের ঘনমাত্রা 0.1 আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.1 ধরে নিই, আর আমরা এটাকে সম্পৃক্ত দ্রবণ বলে থাকি সিলভার ক্লোরাইডের। তো যদি সম্পৃক্ত দ্রবণ এটাকে বলি, তাহলে এই যে ঘনমাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় এভাবে, আয়নের পাশে থার্ড ব্র্যাকেট। সো সিলভার আয়নের ঘনমাত্রাকে রিপ্রেজেন্ট করলাম 0.1 মোলার, ক্লোরাইড আয়নের ঘনমাত্রাকেও রিপ্রেজেন্ট করলাম। আর এই যে ঘনমাত্রা, এটা যেহেতু সম্পৃক্ত দ্রবণের থেকে তুলে নিয়ে আসছি, তাহলে এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রার পাশে আমরা এস লিখে দিতে পারি, এটার পাশেও এস লিখে দিতে পারি। তাহলে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রায় যেহেতু দ্রাব্যতা, সো এটার পাশে আমরা এস লিখতে পারলাম। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ঘটনা। এবার এদিকে আসো, এই সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রার গুণফলই কিন্তু দ্রাব্যতার গুণফল। হ্যাঁ, এবার এখানে আসো, দেখো কেআইপি কি বোঝায়। যেমন ধরো এটা একটা পাত্র, তো এই পাত্রের মধ্যে আমরা হচ্ছে সিলভার ক্লোরাইড নিছি, বাট এবার বলে দিছি এই সিলভার ক্লোরাইডটা অসম্পৃক্ত অবস্থায় আছে, মানে এই দ্রবণটা কি অসম্পৃক্ত, তার মানে ম্যাক্সিমাম ঘনমাত্রা এটার মধ্যে নাই। তুমি বাইরে থেকে আরও বেশি সিলভার ক্লোরাইড ইনপুট দিয়ে ঘনমাত্রা বাড়াইতে পারো, বাট এই অবস্থায় কি এটা অসম্পৃক্ত অবস্থায় আছে। তো যে কোনো ঘনমাত্রাকে প্রকাশ করার জন্য আমরা থার্ড ব্র্যাকেট নিয়ে আসতে পারি। তাহলে সিলভার আয়নের জন্য এটা, তো এখানে লিখছে হচ্ছে 0.1, আর ক্লোরাইড আয়নের জন্য এটাকে লিখছে হচ্ছে 0.1। বাট দেখো এটা হচ্ছে আমরা অসম্পৃক্ত দ্রবণের জন্য পাইছি, এই কারণে আমরা কিন্তু কখনোই এটার পাশে এইটা ইকুয়াল দ্রাব্যতা বলতে পারবো না। সো এখানে আমি নট ইকুয়াল দিয়ে দিলাম, আর এখানেও আমি কিন্তু নট ইকুয়াল দিয়ে দিছি। বুঝতে পারছো? জাস্ট এখানে অসম্পৃক্ত বলছে বিধায় আমি কিন্তু এই ঘনমাত্রাটাকে কখনোই দ্রাব্যতা ধরে নিতে পারবো না। ক্লিয়ার? বাট যদি সম্পৃক্ত দ্রবণের জন্য বলতো, তাহলে যে ঘনমাত্রাটা আমরা পাইছি সেটাই আসলে আমাদের দ্রাব্যতা। ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তো এগুলো হচ্ছে পিওর কনসেপ্ট। এখানে আসলে দ্রাব্যতা গুণফলের কিছু শর্টকাট এবং বের করার টেকনিক এখানে দেখাচ্ছি, এগুলো ইম্পর্টেন্ট। সো আমরা একটু দেখি। যেমন ধরো আমাদের যদি এবি টাইপ লবণ থাকে, তো এবি টাইপ লবণ বলতে কি বোঝাইতেছে? এই যে আমরা সিলভার ক্লোরাইড দেখছিলাম একটু আগে, তো সিলভার ক্লোরাইডকে আমরা কিভাবে ভাঙতাম? এজি প্লাস হিসেবে ভাঙতাম আর সিএল মাইনাস হিসেবে ভাঙতাম। তো দেখো এটা হচ্ছে একটা এবি টাইপ লবণ। সো এই এজিকে আমরা বলতেছি এ, আর সিএলকে আমরা বলতেছি হচ্ছে বি। তো দেখো
এবি টাইপ লবণ ভাঙছে হচ্ছে এ প্লাস এবং বি মাইনাস আয়ন হিসেবে ধরে নিছি। তো দেখো আমরা ধরে নেই যে এবি লবণটা পানিতে এস পরিমাণ দ্রবীভূত হয় বা তার দ্রাব্যতা আমরা ধরে নিলাম এস। হ্যাঁ, তাহলে এটা যেহেতু 1 মোল আছে, তাহলে আমাদের এই যে আয়নটা, এই আয়নও যেহেতু 1 মোল আছে, তবে তারও দ্রাব্যতা হবে এস। সমমোল হইলে তাদের দ্রাব্যতা সেম হয়। তাহলে দেখো, তাহলে এখানেও যেহেতু 1 মোল আছে, তাহলে তার দ্রাব্যতা কত হবে? তার দ্রাব্যতাও হবে এস। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা বুঝবো যে এখানে যেহেতু 1 মোল আছে, এই আয়নটাও 1 মোল প্রডিউস হইতেছে, তবে তার দ্রাব্যতা হবে এস। এই আয়নটাও 1 মোল প্রডিউস হইতেছে, তবে তার দ্রাব্যতা হবে এস। তো দেখো আমি কেএসপি লিখি। কেএসপি সমান সমান আমরা বলছিলাম যে ঘনমাত্রাকে এভাবে দেখানো হয়, তো দেখাইলাম এবং যেহেতু কেএসপি লিখছি, তো সম্পৃক্ত দ্রবণের জন্যই কিন্তু আমরা কেএসপি পেয়ে থাকি। হ্যাঁ, কেএসপি আমরা মেজারমেন্ট করতে পারি কোন দ্রবণের জন্য? সম্পৃক্ত দ্রবণের জন্য পাই। দ্রাব্যতাও আসলে কি সম্পৃক্ত দ্রবণের জন্য পাই, সো কেএসপিও ডেফিনেটলি সম্পৃক্ত দ্রবণের জন্যই পাবো। তো এখানে দেখো, তো এখানে হচ্ছে এটা এস আর এটা হচ্ছে এস, লিখলাম এস স্কোয়ার পাইলাম। তাহলে দেখো এবি টাইপ লবণের জন্য আমাদের হচ্ছে দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতার গুণফল এটা, সেটা হচ্ছে ফিক্সড। হ্যাঁ, এবি টাইপ লবণের জন্য এটা আমরা মুখস্থ রাখতে পারি, অবজেক্টিভে শর্টকাটে করা যাবে। এবার দেখো এবি 3 টাইপ লবণ যদি থাকে, তো কীরকম হইতে পারে? যেমন ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, LCl3, তো এটা একটা এবি 3 টাইপ লবণ, মানে এখানে বি এর পাশে 3 আছে। তো আমরা যেহেতু দেখতেছি এটা হচ্ছে 1 মোল, তাহলে ধরে নিলাম তার দ্রাব্যতা এস। তাহলে এটাও যেহেতু 1 মোল আছে, তার দ্রাব্যতা হবে এস। আর এটা যেহেতু 3 মোল আছে, সো দ্রাব্যতা হবে কি 3 গুণ, তাহলে এটা হবে 3s। বুঝতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে কেএসপি বের করি। তো কেএসপি সমান সমান আমরা কি লিখতে পারি? A3+ আয়নের ঘনমাত্রা আর B- আয়নের ঘনমাত্রা। তো এখন একটা জিনিস দেখো, এখানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে কখনোই তুমি এই 3B- বসাবা না। ঠিক আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে তুমি অলওয়েজ শুধু B- বসাবা। মানে এখানে এই B- দ্বারাই বুঝাইতেছে যে তোমার সম্পূর্ণ 3B- এর ঘনমাত্রা। সো এটাকে কখনো এখানে একটা 3 দিয়ে রিপ্রেজেন্ট করা হয় না, তোমরাও করবা না, বাট তুমি এই কিউবটা অবশ্যই এখানে দিবা। তো দেখো এখানে আসলে কি, যেহেতু 3 মোল আছে, তো ঘনমাত্রা আসলে বুঝতেই পারতেছো, পাওয়ার হবে 3। হ্যাঁ, ভরক্রিয়া সূত্র থেকে দেখানো যায় আর কি, তোমরা এটা চতুর্থ অধ্যায়ে দেখবো। সো এখানে আমরা একটা জিনিস বলে দিই যে এখানে আসলে যে সহগটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার হিসেবে বসে যাবে। তো এখানেও আসলে দেখো সহগ 1, তাই পাওয়ার 1, সো এই জন্য দেই নাই, দিলেও যে কথা না দিলেও সে কথা। এখানে সহগ 1 পাওয়ার 1, এখানেও সহগ 1 পাওয়ার 1, আর এখানে সহগ 3, সো পাওয়ার হয়ে গেছে 3। তো এখন দেখো দ্রাব্যতার জায়গায় এই জিনিসগুলো আমরা বসাবো, এস বসাই দিছি, আর দ্রাব্যতা যেহেতু 3s আমরা বের করছি, সো এখানে কিন্তু 3s ঠিকই আমাদের বসাইতে হবে, আর কিউব আছে। সো তুমি এটাকে ক্যালকুলেট করলে দেখবা যে এবি 3 টাইপ লবণের জন্য 27s⁴ এরকম কিছু একটা আসবে, এবং এটা কিন্তু ফিক্সড। ঠিক আছে, সো এবি 3 টাইপ লবণের জন্য এটা ফিক্সড, এটা মুখস্থ রাখবো। তো এখন দেখো, মুখস্থ না করেও আমরা যে কষ্ট করে বারবার সমীকরণ লিখে লিখে করবো এমনটা না, আমরা শর্টকাট মনে রাখতে পারি। তো শর্টকাট কি? তো এখানে দেখো, এখানে MP/NQ এভাবে দেখানো হয়েছে। তো এই পি দ্বারা বোঝানো হইতেছে কয়টা আছে, আর কিউ দ্বারা বোঝানো হইতেছে কয়টা আছে পরমাণু। যেমন ধরো এই যে এখানে এবি 3 টাইপ, তাহলে এর জন্য M1 আর হচ্ছে N, এই যে 3 আছে, সো এইভাবে লিখতাম আর কি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। এখন দেখো শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে এরকম যে আমার ওপর আমি, ঠিক আছে, দুইজনে আসলে সেম, তো আমার ওপর আমি, তোমার ওপর তুমি, আর দ্রাব্যতার ওপর আমি প্লাস তুমি। ঠিক আছে, তো এইভাবে আসলে বলা যায় যে দেখো পি এর উপর পি, আমার ওপর আমি, তোমার ওপর তুমি, মানে কিউ হচ্ছে তুমি, তোমার ওপর তুমি, আর দ্রাব্যতার ওপর আমি প্লাস তুমি। সো এটা ভালোভাবে আমরা নিলাম, আমরা দেখতেছি। তো এইভাবে আসলে মনে রাখা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এখন আমরা একটু কঠিন একটা লবণের জন্য চিন্তা করি। তো A2B3 টাইপ লবণ, যেমন আমরা ধরো চিন্তা করতে পারি ফেরিক সালফেটের জন্য।
হ্যাঁ, এটা একটা A2B3 টাইপ লবণ। তো এই ক্ষেত্রে কেএসপি বের করব। তো আমাদের আসলে এর পাশে যেটা থাকে এটাকে বলতেছিলাম হচ্ছে পি, আর বি এর পাশে যেটা থাকে সেটাকে বলতেছিলাম হচ্ছে কিউ। তাহলে দেখো পি এর ওপর পি, তার মানে আমার ওপর আমি, মানে আমি কে, আমি আসলে 2, তা আমার ওপর আমি, 2 এর ওপর 2, কিউ, কিউ আসলে তুমি, সো তুমি কে, তুমি হচ্ছে 3, তো 3 এর ওপর 3, আর এস এর ওপর আমি প্লাস তুমি, মানে 2 প্লাস 3। তো এটা শর্টকাটে বের করে ফেললে এটার মানটা সেরকম 108 s⁵। তো এটা A2B3 টাইপ লবণের জন্য আমরা মুখস্থ রাখতে পারি, বাট শর্টকাটেও তুমি বের করতে পারো যদি মনে না থাকে। ক্লিয়ার এ পর্যন্ত? ভাই এটা কি পরীক্ষায় ইউজ করা যাবে? হ্যাঁ, এটা ইউজ করা যাবে, সমস্যা নাই, বাট অবজেক্টিভই ইউজ করবা। আর যদি রিটেনে আসলে এগুলো দেওয়ার মতো জিনিস না, তো আরও কাজের জিনিস আছে, রিটেনে এগুলো দিবে না, এগুলো অবজেক্টিভ বের করার জন্য তুমি করে ফেলতে পারবে। তো এবার দেখো এখানে আসলে কিছু কথা বলছি যে কেএসপি একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো লবণের জন্য এই কেএসপি ভ্যালুটা ফিক্স থাকবে সবসময়, ঠিক আছে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় যে কোনো লবণের জন্য কেএসপি এটা একটা ফিক্সড ভ্যালু। শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ হইলেই কেএসপি ভ্যালু চেঞ্জ হইতে পারে, এটা একটু মনে রাখতে হবে। এবং আমাদের বইয়ে যতগুলা জায়গায় কেএসপির কথা উল্লেখ আছে সেই সমস্ত জায়গায় ওই কেএসপিগুলা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দ্রাবক হিসেবে পানিকে ধরে মেজারমেন্ট করা হয়েছে, ঠিক আছে? তো 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে দ্রাবক হিসেবে পানিকে ধরে, ধরো আমরা সিলভার ক্লোরাইডের জন্য একরকম কেএসপি পেয়ে থাকি, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের জন্য একরকম কেএসপি পেয়ে থাকি, ভিন্ন ভিন্ন লবণের জন্য ভিন্ন ভিন্ন কেএসপি পেয়ে থাকি। তো এই 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সিলভার ক্লোরাইডের কেএসপি কিন্তু ফিক্সড, কনস্ট্যান্ট। আবার একইভাবে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কেএসপিও কিন্তু কনস্ট্যান্ট। সো কেএসপি ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড, এগুলার উপর আমাদের কোনো হাত নাই, এগুলো আসলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে ফিক্স থাকে। এখন টেম্পারেচার যদি চেঞ্জ করো তাহলে কেএসপি ভ্যালু চেঞ্জ হইতে পারে। তো তোমাদের লেভেলের যে সমস্ত ম্যাথগুলো আছে সব জায়গায় আসলে কেএসপি যতগুলাই দেওয়া থাকবে সেটা মনে রাখতে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেওয়া আছে, এটা নিয়ে টেনশন নাই। তো আর টেম্পারেচার চেঞ্জ হইলে আসলে কিভাবে কেএসপি বের করে, তো সেটাও আসলে বের করাই যায়। ধরো তোমাকে বলে যাবে যে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তোমার হচ্ছে দ্রাব্যতা আছে, দিয়ে দিছে এস, তাহলে তুমি তো কেএসপি বের করতেই পারবা। সো এই ইনফরমেশনটা আসলে দেওয়া থাকবে সেক্ষেত্রে কেএসপি বের করার জন্য। তো বুঝতে পারছো এই পর্যন্ত? ক্লিয়ার? জি ভাই, জি ভাই। তো এবার আমরা আসলে ম্যাথে ঢুকে যাই। দেখো, তো আমরা হচ্ছে ম্যাথ ট্যাথ করবো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমরা খুব ইম্পর্টেন্ট পোর্শনে আছি। তো আগে যে ক্লাসটা নিচ্ছি ওই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, এবং দ্রাব্যতার ম্যাথ আসলে থাকবেই সারা জীবন। হ্যাঁ, তো তুমি অ্যাডমিশনে যাও আর এইচএসসি লেভেলে থাকো, এইচএসসি লেভেলে তো অধক্ষেপের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সবসময় আসে। তো আমরা দেখি প্রথম ম্যাথ। তো এখানে কি বলছে? এখানে বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার গুণফল 3.4 × 10⁻⁻11। সো এটা আসলে আমাদের কেএসপি। কার কেএসপি? ক্যালসিয়াম ফ্লোরাইডের। সো আমরা কিন্তু বলছিলাম যে এই দ্রাব্যতার গুণফলগুলা একটা নির্দিষ্ট টেম্পারেচারের জন্য মেজার করা হয়েছে, এবং এটা 25 ডিগ্রি সেলসিয়াস আদর্শ। সো যাই হোক, এখন বলছে কি ওই তাপমাত্রায় ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা মানে হচ্ছে এস গ্রাম পার লিটার এককে বের করতে বলছে। সো আমরা কিন্তু জানি যে দ্রাব্যতার বিভিন্ন রকম একক আছে, তার মধ্যে গ্রাম পার লিটার আছে, গ্রাম পার 100 গ্রাম আছে, আর মোল পার লিটার আছে। সো কেএসপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা দ্রাব্যতার যে একক নিয়ে নর্মালি কাজ করি সেটা হচ্ছে মোল পার লিটার। তো ওইটাকে পরবর্তীতে আমরা কনভার্ট করে দেব গ্রাম পার লিটারে। সো চলো দেখি। সো এটা কেমন টাইপ লবণ? AB2 টাইপ লবণ। সো এর জন্য তো আমরা জানি যে আসলে কিভাবে বের করা লাগে। সো শর্টকাট না করে আমরা বেসিক থেকেই করি, কারণ শুরুর দিকের ম্যাথ করতেছি। তো এটাকে ভাঙলে আসলে কি পাওয়া যায়? Ca2+ আর হচ্ছে 2F-। তো দেখো, আমরা ধরে নেই যে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে ক্যালসিয়াম 2+ আয়ন আছে, তার মানে এটা 1 মোল, এটাও 1 মোল, তাহলে এটা এস, আর এটা 2 মোলস, তাহলে এটা 2s।
তো ঠিক আছে, আমরা কেএসপি বের করতে চাই। সো কেএসপি বের করার জন্য আমরা ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা লিখলাম, আর হচ্ছে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা লিখলাম, আর উপরে পাওয়ার দিয়ে দিলাম 2, কারণ এখানে সহগ আছে 2। তো এখন দেখো এই লাইনটা সবসময় লিখবো না, এবারই লিখলাম, এরপরে ডাইরেক্ট এস এর জিনিসটা বসাই দিব। সো দেখো ক্যালসিয়াম 2+ আয়নের দ্রাব্যতা কত, সেটা হচ্ছে এস, বসাইলাম। আর এই যে ফ্লোরাইড আয়ন আছে তার দ্রাব্যতা হচ্ছে 2s, তো বসাই দিলাম। আর তার উপর পাওয়ার আছে, পাওয়ার হচ্ছে 2। তো দেখো এটা কি হবে বলো? 4s কিউব ভাই। হ্যাঁ 4s কিউব 4s কিউব হবে। সো বসাইলাম 4s কিউব। সো এখন দেখো এটা হচ্ছে আমাদের কেএসপি। তো এখন দেখো কেএসপির ভ্যালুটা আমরা জানি, তো বসাই দিই 3.4 × 10⁻⁻11। সো এদিকে আছে হচ্ছে 4s কিউব। সো আমি যদি এটাকে ক্যালকুলেট করি এস, তাহলে দেখো তো কত আসে এটা। এটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমার এরকম একটা মান আসবে, আমি লিখে দিই 2.0408 × 10⁻⁻4। তো এককটা কিসে আসছে? এককটা আসছে হচ্ছে মোল পার লিটার, ঠিক আছে? তো দ্রাব্যতার কেএসপি কেআইপির এককগুলা মোল পার লিটারে আমরা পেয়ে থাকি, মনে রাখবে এটা। সো এখন দেখো তোমার কি বানাইতে হবে, তোমার গ্রাম পার লিটারে যাইতে হবে, মানে উপরে গ্রাম থাকতে হবে, নিচে লিটার থাকতে হবে। তাহলে নিচে দেখো, নিচে তো আমার লিটার আছেই, আর উপরে আছে মোল। তাহলে মোল থেকে আমার কোথায় যাইতে হবে? গ্রামে যাইতে হবে। সো মোল থেকে যদি গ্রামে যাইতে চাই কি করব? আমরা কিন্তু জানি যে মোল সংখ্যা সমান সমান W/m। তাহলে W সমান সমান আমরা লিখতে পারি মোল সংখ্যা ইন্টু হচ্ছে m। সেই বড় হাতের এমটা আসলে কি? মোলার ভর বা আণবিক ভর আমরা বলি। তাহলে মোল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করলে আমরা ভরে চলে যাইতে পারি। সো একটা কাজ করি, আমরা হচ্ছে আণবিক ভর দ্বারা গুণ করে দিই। তাহলে 2.0408 × 10⁻⁻4। সো এখন এই মূল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করব। সো ক্যালসিয়াম ফ্লোরাইডের আণবিক ভর লাগবে। সো ক্যালসিয়াম জানো হচ্ছে 40, আর ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 19, আর আছে কয়টা? আছে হচ্ছে 2টা। সো 2 দিয়ে গুণ করে দিলাম। তো এই টোটালটা যোগ করলে আমরা আণবিক ভর পেয়ে যাব, আর নিচে তো 1 লিটার আছেই। সো দেখো যখন গুণ করে দিছি তখন কিন্তু আমি আসলে গ্রামে চলে গেছি, ঠিক আছে? গ্রামে চলে গেছি। সো আমি যদি এটা ক্যালকুলেট করি আমার মান আসে হচ্ছে 0.0159 গ্রাম পার লিটার। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে এই ম্যাথগুলো খুবই সিম্পল, শুরুর দিকের ম্যাথগুলো, আস্তে আস্তে আমরা ডিপে ঢুকবো। তো চলে আসো আরেকটা ম্যাথ। তো এখানে কি বলছে? এখানে বলছে যে 25°C তাপমাত্রায় 1 লিটার লেড আয়োডাইডের সম্পৃক্ত দ্রবণ হতে 1.2 × 10⁻³ মোল PbI2 পাওয়া গেল। কেএসপি কত? সো এটা কি আমরা পারবো? জি ভাই পারবো। কেমনে পারবো বলো তো? দেখতে দেন একটু। এটা লেড আয়োডাইডের সম্পৃক্ত দ্রবণ হতে ওই যে লেড আয়োডাইডের ইয়াটা বের করব। কি? হ্যাঁ এগুলা ক্লাইছে ভাই মোল পার লিটার মানে হচ্ছে দ্রাব্যতা বের করব, তারপরে হচ্ছে ওই যে গুণ করে কেএসপি বের করে ফেলবো। হ্যাঁ শেষ। তো কিছুই না আসলে, দেখো এখানে আসলে চালাকি করছে। তো এই যে দেখো 25°C তাপমাত্রায় 1 লিটার PbI2 এর সম্পৃক্ত দ্রবণ হতে এত মোল পাওয়া গেল। সো এটাই কিন্তু আসলে দ্রাব্যতা, তাই না? সম্পৃক্ত দ্রবণের মোল দেওয়া আছে দেখো, আর আয়তন দেওয়া আছে। সো এটা আসলে কি? এটাই আসলে দ্রাব্যতা। 1.2 × 10⁻³ মোল পার লিটার। বুঝছো? চালাকি করে দিছে আর কি। সো এটা দেখে আমি দেখছি অনেক স্টুডেন্টই ঘাবড়ায় যায়, বুঝে না। সো এটা কিছুই না, এটা আসলে সম্পৃক্ত দ্রবণের মোল যেহেতু বলছে আর আয়তন যেহেতু দিয়ে দিচ্ছে 1 লিটার, তো এটাই আসলে আমাদের দ্রাব্যতা। তো ঠিক আছে, আমাদের এই লবণটা কেমন? PbI2 টাইপ। তো এখন এটা কেমন টাইপ লবণ বলো তো? কেএসপি সমান সমান কি লেখা যায়?
আমি একটু করে দিই। লেড আয়োডাইডের জন্য হচ্ছে আপনার লেডের জন্য লেড 2+ আর হচ্ছে 2 * I-। তাহলে 2 * I- ভেঙে ভেঙেই করতেছি, তোমরা শর্টকাটও বের করতে পারো। এটা S, এটা S, এটা হচ্ছে 2S, কারণ 2 মোল আছে। তাহলে KSP সমান সমান কি হবে? S * 2S হোল স্কোয়ার। তাহলে KSP দেখো কত আছে, KSP তো নাই, আমাদের KSP বের করতে হবে। তাইলে এটা কত? 4S কিউব। আর এখানে 4 * S কত? S হচ্ছে 1.2 × 10⁻³ আর হোল কিউব। সো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার মান আসে 6.912 × 10⁻৯। এখন দেখো এই KSP-র কি কোনো একক আছে? বলতে পারবা? আছে না নাই? থাকার তো কথা না? থাকারই তো কথা। খুব সিম্পল না? তুমি এখানে আসলে S ইনপুট দিছো না? S দ্রাব্যতার এককটা কি? মোল পার লিটার। তো মোল পার লিটার, তাই না? তাইলে S এর একক যদি হয় মোল পার লিটার, তাইলে তার উপর কি করছো? পাওয়ার করছো 3। তার মানে আসলে কত হবে দ্রাব্যতা তোমার? হ্যাঁ হ্যাঁ, সো তোমার একক হবে আসলে এটা, বুঝছো? জি ভাই। এটা সিম্পল, কারণ এখানে আসলে একক নির্ধারণে এই দ্রাব্যতাটাই ভূমিকা রাখতেছে, আর বাকিগুলো তো কনস্ট্যান্ট, এই 4 তো কনস্ট্যান্ট। সো অনেকেই যেটা ভাবে যে দ্রাব্যতার গুণফলের কোনো একক নাই, তো সেটা আসলে ঠিক না। কারণ তুমি বসাইলেই কিন্তু দেখতেছো এখানে আসলে একক জেনারেট হয়। ঠিক আছে, এটা আমরা বুঝছি, এটাই আমাদের অ্যান্সার। আর একটা জিনিস খেয়াল করবা যে অনেক সময় দ্রাব্যতার গুণফলের এককটা ম্যাথের মধ্যে দেওয়া থাকে না। সো এইটা দেখে অনেকে সিদ্ধান্ত নেয় যে দ্রাব্যতার গুণফলের কোনো একক নাই, বাট আছে কিন্তু। অনেক সময় লেখা হয়, অনেক সময় লেখা হয় না। তো ম্যাথের মধ্যেও ডাটার মধ্যে দেখবা অনেক সময় দেয় নাই। সেটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। বিশেষ করে তুমি যখন অ্যান্সার লিখবা সেখানে আসলে এককটা উল্লেখ করে দেওয়াই শ্রেয়। ঠিক আছে, নেক্সট ম্যাথে যাব। জি ভাই। ওকে, তো নেক্সট ম্যাথ কি বলছে যে PbI2 এর, PbI2 দিয়ে উড়ায় ফেলাইছে দেখি। সো PbI2 এর দ্রাব্যতার গুণফল 1.4 × 10⁻⁸। সো এটা আসলে কি? এটা আসলে আমাদের KSP। দেখো এখানে আবার এককটা বলে দিছে। তো সম্পৃক্ত দ্রবণে লবণটি 15% আয়নিত বা বিয়োজিত হলে দ্রাব্যতা নির্ণয় করো। তো কিভাবে করব? তো ঠিক আছে, চলো আমরা একদম বেসিক থেকেই শুরু করি। PbI2 Pb2+ আর হচ্ছে 2I-। তো নর্মালি কি হওয়ার কথা ছিল? এটা হচ্ছে 1 মোল, তাহলে এটা S, এটা S এবং এটা হচ্ছে 2S। তো এখন যেটা বলছে যে সম্পৃক্ত দ্রবণে লবণটি নাকি 15% আয়নিত হয় বা বিয়োজিত হয়। তো যতটুকু বিয়োজিত হয় সেটা আসলে নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আসলে 15% আয়নিত হবে, 100% হবে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে দ্রাব্যতা আছে তার 15% হচ্ছে আয়নিত হবে। তাহলে 15% মানে কত? 0.5 × হচ্ছে S, আর এখানে 2S আছে, তার 15% হচ্ছে আয়নিত হবে। সো 0.15 × হচ্ছে 2S। ঠিক আছে, সো এখানে আসো KSP। সো KSPর ক্ষেত্রে কি হবে? তো এখন আসো বসাও 0.15 × হচ্ছে S, আর এটার পাওয়ার কত? সহগটা দিয়ে দিই, 1 আছে। আর এটা কত? 0.15 × হচ্ছে 2S। সেটার সহগ কত? সহগ হচ্ছে 2, সো দিয়ে দিলাম পাওয়ার। তো আমাদের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, দেখো 1.4 × 10⁻⁸। আর এইখানে বাকি হাবে যাবে জিনিসগুলো আছে, এগুলা তাইলে বসায় তুমি ক্যালকুলেট করবা। সো ক্যালকুলেট করলে তোমার আসলে S বের হয়ে আসবে। এবং S কত আসে দেখো তো। আচ্ছা আমি বলেই দেই, এটা আসে হচ্ছে 1 × 10⁻²। আর এককটা কি হবে? এককটা হবে হচ্ছে মোল পার লিটার। এটাই অ্যান্সার। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে এবার নেক্সট ম্যাথে চলে যাব। ম্যাথগুলো ইজি না? মজার মজার ম্যাথ, সিম্পল সিম্পল।
সিম্পলের মধ্যে গর্জিয়াস। আচ্ছা, এবার চলে আসে অধক্ষেপ। মানে এটা হইতেছে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সো এই জায়গায় আসলে জাতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে, বিশেষ করে কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ভালো রেজাল্ট করার জন্য। তো অধক্ষেপ রিলেটেড ম্যাথ শুরু করার আগে কিছু কথা এখানে বলে দিই, যে এখানে দেখো প্রথম পয়েন্ট, যার অধক্ষেপ নিয়ে প্রশ্ন করবে তার কেআইপি বের করার জন্য ধান্দা করতে হবে। ঠিক আছে? সো অনেক সময় প্রশ্নের মধ্যে বলবে যে অমুকের অধক্ষেপ পড়বে কি, জাতির কাছে একটা প্রশ্ন দিয়ে দেয় তারা মাঝে মধ্যে। তো তোমার এই ধরনের প্রশ্ন দেখলে বুঝতে হবে যার অধক্ষেপ নিয়ে প্রশ্ন করবে তার কেআইপি বের করার জন্য তুমি ধান্দা করবা এনি হাউ। তো ঠিক আছে, ধান্দার কাজ শেষ। এবার আসো 2 নাম্বার পয়েন্ট, কেএসপি দেওয়া থাকলে হাসি দিবা। মানে কি? মানে হচ্ছে যে তোমার ম্যাথের মধ্যে যদি কেএসপি ডাইরেক্ট দেওয়া থাকে তাহলে তো আর কষ্ট করে তোমার কেএসপি বের করা লাগে না। সো তুমি আসলে কেএসপির মান দেওয়া থাকলে একটা হাসি দিতে পারো যে ঠিক আছে, কষ্ট কম হইল আমার। তো এবার আসো, না দিলে দ্রাব্যতা থেকে বের করে নিবা। তো অনেক সময় দেখবা দ্রাব্যতা দেওয়া আছে, ডাইরেক্ট কেএসপি দেওয়া নাই, তাহলে দ্রাব্যতাকে কাজে লাগায় আমরা হচ্ছে কেএসপি বের করে নিব। সো দ্রাব্যতাকে কাজে লাগায় কিভাবে কেএসপি বের করতে হয় সেটা আমরা জানি। তো এবার আসো 3 নাম্বার পয়েন্ট, কেআইপি অ্যান্ড কেএসপি এর মধ্যে তুলনা করে অধক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নিব অ্যান্ড দ্রবণ সম্পর্কে আইডিয়া নিব। সো কিভাবে নিব? তো দেখো, কেআইপি বের করব এনি হাউ, যার অধক্ষেপ নিয়ে প্রশ্ন থাকবে, আর কেএসপি তো দেওয়া থাকবে অথবা দ্রাব্যতা থেকে বের করে নিব। করার পরে কে বড় কে ছোট কিংবা সমান কিনা সেই জিনিসগুলো আমরা চেক করব। তো দেখো এখানে কিছু কন্ডিশন, এই কন্ডিশনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো জানলে আসলে ম্যাথ খুব ইজি। তো দেখো কেআইপি মানে হচ্ছে আয়নিক গুণফল। তো কেআইপি যদি কেএসপি থেকে ছোট হয় তাহলে আসলে কি হবে? নো অধক্ষেপ, মানে অধক্ষেপ পড়বে না। ঠিক আছে? আর দ্রবণটা কেমন হবে বলো তো সেক্ষেত্রে? অসম্পৃক্ত। অসম্পৃক্ত, ভেরি গুড, অসম্পৃক্ত। আর কেআইপি যদি কেএসপি থেকে বেশি হয়, মানে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল থেকে বেশি, তাহলে কি হবে? তাহলে ফার্স্টে কি? ফার্স্টে হচ্ছে অধক্ষেপ পড়বে। ঠিক আছে? এই অধক্ষেপের নিচে হচ্ছে ডট ডট দিছি, তাহলে অধক্ষেপ পড়বে কেআইপি যদি কেএসপি থেকে বেশি হয়। তাহলে দ্রবণটা কেমন হবে? সম্পৃক্ত। সম্পৃক্ত। আমরা কিন্তু বলছিলাম যে অধক্ষেপ কিন্তু দ্রবণের অংশ না, তো স্টিল এটা সম্পৃক্ত অবস্থায় থাকবে। আর কেআইপি যদি কেএসপির সমান হয় তাহলে কি হবে? অধক্ষেপ কি পড়বে? অধক্ষেপ কিন্তু পড়বে না, জাস্ট সম্পৃক্ত অবস্থায় থাকবে। তো এই দ্রবণটাকে আমরা বলতেছি হচ্ছে ডেফিনেটলি সম্পৃক্ত। ঠিক আছে? সো এই 3টা পয়েন্ট মনে থাকলে যে কোনো ধরনের প্রবলেম যদি আসে তুমি ফাইনাল সিদ্ধান্তটা নিতে পারবা। ক্লিয়ার? হাসিব বুঝছো? হাসিব? ওকে। তো এবার নেক্সট ম্যাথ, চলো, এটা একটা চমৎকার ম্যাথ, তো এই ম্যাথটা করি। তো দেখো কি বলছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের পিএইচ দেওয়া আছে 10। বলছে দ্রবণটি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। এখন এটা কেমনে করব? দেখো, সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা বোঝার জন্য তোমার আসলে কি করতে হবে? কেএসপি তো দেওয়া আছে, তাই না? তার মানে তোমার মাথায় কি আসতেছে? তোমার মাথায় আসতেছে যে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডেরই কেআইপিটা এনিহাও আমার বের করার ধান্দা করতে হবে। তো কেআইপি বের করার পরেই কিন্তু আসলে কেএসপির সাথে একটা তুলনা করব। তো তুলনা করলে আসলে আমরা পরে সিদ্ধান্ত নিব যে আমাদের সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে। ক্লিয়ার? তো এখন দেখো কেআইপি কেমনে বের করবা। কেআইপি বের করার জন্য আসলে কি করতে হবে? তোমার ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা লাগবে আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা লাগবে। বাট ঘনমাত্রা তো দেওয়া নাই, দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে পিএইচ। তার মানে এটাকে কাজে লাগাইতে হবে। তো কেমনে কাজে লাগাবো? তো দেখো আগে হচ্ছে আমরা জিনিসটাকে ভেঙে লিখি। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কিভাবে লেখা যায়? এটাকে লেখা যায় এভাবে, ক্যালসিয়াম 2+ আর হচ্ছে 2OH-। তো এখন একটা জিনিস দেখবো এখানে, তো আমরা এটাকে কিভাবে কাজে লাগাই একটু খেয়াল করো। তো আমাদের কিন্তু বলে নাই যে এই যে দ্রবণটা আছে
সেটা সম্পৃক্ত অবস্থায় আছে। সো এটার নিচে আমি দ্রাব্যতা কিন্তু লিখতে যাইনি, ঠিক আছে। সো এটার নিচে আসলে আমি ঘনমাত্রা লিখব, তো পরে লিখব। সো এটাকে এইভাবে লিখে রাখলাম। এখন দেখো কি করি, দেখো পিএইচ সমান সমান 10। তো আমাদের এরকম একটা সূত্র কিন্তু আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14। যদি না জানি কেসি কেপি যখন পড়াবো ওই জায়গাগুলো এগুলো নিয়ে আলোচনা হবে, হ্যাঁ। আর এটা মেইনলি হচ্ছে চতুর্থ অধ্যায়ের জিনিস। সো এগুলো আসলে ইন্টার রিলেটেড, তোমার কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায় একে অপরের সাথে ইন্টার রিলেটেড, মানে কোনোটাকে ছাড়া কোনোটা তুমি শুধু শুধু পারবা না। সো একটার কনসেপ্ট আরেক জায়গায় লাগে। সো জাস্ট আপাতত জেনে নেই যে পিএইচ প্লাস পিওএইচ সমান সমান 14। তো এখন একটা জিনিস খেয়াল করো, তোমার যেহেতু এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এটা কি, এটা একটা ক্ষার। তো ক্ষারের জন্য তুমি সব সময় পিওএইচ ক্যালকুলেট করতে পারো, আর তুমি যদি অ্যাসিড পেয়ে থাকো তাহলে অ্যাসিডের জন্য পিএইচ ক্যালকুলেট করতে পারবে, এটা মনে রাখো। তো এখন আমরা দেখি এখানে কি দেওয়া আছে, পিএইচ। তো পিএইচ কত, পিএইচ আছে হচ্ছে 10, ওকে, প্লাস পিওএইচ। সো পিওএইচ আসলে আমরা বের করতে চাই, সো পিওএইচ রেখে দিলাম, আর হচ্ছে এখানে 14 দিয়ে দিলাম। তো এখন দেখো তাহলে পিওএইচ সমান সমান কি লেখা যায়, 14 মাইনাস 10 মানে হচ্ছে 4, ওকে। তো এখন দেখো পিওএইচ এটাকে ভাঙলে কি লেখা যায়। সো একটা জিনিস মনে রাখবা যে পিএইচ সমান সমান মাইনাস লগ এইচ প্লাস, এটা হয়তো বা 9-10 আমরা দেখছি। আর ঠিক একইভাবে পিওএইচ সমান সমান মাইনাস লগ ওএইচ মাইনাস, হ্যাঁ। তো এটা সূত্র। তো পিওএইচ সমান সমান আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি মাইনাস লগ ওএইচ মাইনাস। তো এখানে হচ্ছে 4, তাহলে এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে সেক্ষেত্রে তোমার একটা মান আসবে। তোমরা কি ওএইচ মাইনাসের ঘনমাত্রাটা বসাইতে পারবা এখানে বের করে, দেখো তো ক্যালকুলেট করে কত আসে, কত আসে হাসিব? আমি বলি কি করবি, এই যে লগ ইনভার্স 1 * 10⁻⁴ বাই করতে, হ্যাঁ ওই মাইনাসটা হচ্ছে ওই পাশে নিয়ে যায় লগ ইনভার্স করে দিছি, হ্যাঁ। তাহলে 1 * 10⁻⁴ আসছে। আচ্ছা, তাহলে এটা কি মিন করে, এটা মিন করে যে আমাদের যে দ্রবণটা ছিল সেই দ্রবণের মধ্যে আসলে টোটাল হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা 1 * 10⁻⁴। কারণ তুমি এখানে আসলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিছিলা, তো এইটার পিএইচ দেওয়া ছিল হচ্ছে 10। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে তুমি যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা নিয়ে আসছো সেটা হচ্ছে 1 * 10⁻⁴। তো এখন কথা হইতেছে যে তোমার এই ঘনমাত্রাটা কিন্তু টোটাল এই 2 × OH মাইনাসের ঘনমাত্রা। সো অনেকে যেটা মনে করে, আমি দেখছি যে এই ঘনমাত্রায় যেহেতু এখানে 2 দেওয়া হয় না, তো এই কারণে মনে করে যে এই ঘনমাত্রাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে। বাট 2 দিয়ে কিন্তু গুণ করবা না, কারণ তুমি দ্রবণের পিএইচ থেকেই কিন্তু ওই হাইড্রোক্সিল আয়নের টোটাল ঘনমাত্রাটা নিয়ে নিছো, বের করে আনছো। সো এখানে তোমার গুণ করার কোনো প্রয়োজন নাই, এটা দ্রবণের পিএইচ, তুমি দ্রবণের পিওএইচ থেকে OH মাইনাস আয়নের ঘনমাত্রা নিয়ে আসছো। তার মানে দ্রবণের টোটাল ঠিক এই পরিমাণ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রায় এক্সিস্ট করে। ক্লিয়ার? তাহলে দেখো লাইফে যেভাবে কত প্যারা খাইছি এই জিনিসটা নিয়ে, হ্যাঁ। সো এটা প্রচুর প্যারা খায়, স্টুডেন্ট এখনও ভুল করে। সো দেখো দ্রবণ থেকে যেটা তুমি ক্যালকুলেট করে নিয়ে আসবা সেটা কিন্তু টোটাল 2 OH মাইনাসের ঘনমাত্রা। সো এটাকে গুণ দিলে তুমি কি করবা, ঘনমাত্রা যা আছে তার থেকে বাড়ায় ফেলতেছো, সেই কাজ কখনোই করো না, এটা অনেকে ভুল করে। সো আমি দেখো এখানে লিখে রাখি যে এই টোটাল 2 OH মাইনাসের ঘনমাত্রাই কিন্তু আসলে 1 × 10⁻⁴। আচ্ছা দেখো, তো তোমার কেআইপি বের করার জন্য কি কি লাগে, ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা লাগবে আর OH মাইনাস আয়নের ঘনমাত্রা লাগবে, হ্যাঁ। তারপরে তুমি হচ্ছে কেআইপি বের করবা। সো তুমি দেখো OH মাইনাস আয়নের ঘনমাত্রা পেয়ে গেছো, আর ক্যালসিয়াম আয়নেরটা জানো না। সো কিভাবে বের করবা, দেখো এটা হচ্ছে 2 মোল আছে, তাইলে এটার ঘনমাত্রা কত, 1 × 10⁻⁴। সো এটা যদি 1 মোল থেকে থাকে তাহলে এটার ঘনমাত্রা কি হবে, ডেফিনেটলি তার অর্ধেক। সো 1 × 10⁻⁴ ডিভাইডেড বাই 0.5 আচ্ছা, তো এটা আসবে আসলে, হ্যাঁ। তো দেখো এটা আমরা বের করে ফেলছি। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে কেআইপি বের করা। সো নিশ্চিন্তে কেআইপি বের করো। সো কেআইপি মানে আমরা কি জানি, Ca2+
ইন্টু হচ্ছে OH মাইনাস, আমি কিন্তু বলছি এখানে 2 দিবা আর স্কোয়ার। সো দেখো এখানে কিন্তু তুমি দ্রাব্যতা লিখতে যাও না, কিন্তু কেআইপি বের করতেছো, এটা কিন্তু আয়নিক গুণফল। তো দেখো Ca2+ আয়নের ঘনমাত্রাকে এখানে বসাও, 1 × 10⁻⁻4 ডিভাইডেড বাই 2 পুরাটাই লিখলাম, ইন্টু OH মাইনাসের ঘনমাত্রা। সো টোটালটাই বসাইতে হবে, 1 × 10⁻⁻4 লিখলাম, আর পাওয়ারটা আছে, সো পাওয়ারটা বসাই দাও। এখন এটাকে ক্যালকুলেট করো কত আসে দেখো তো। কত আসে? 5 × 10⁻13। হ্যাঁ 5 × 10⁻13 আসছে। আচ্ছা তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে এভাবে লেখা যায় 5 আর নিচে হচ্ছে 10⁻13 এভাবে লেখা যায়। তো এখন আমরা আসলে তুলনা করব, আমাদের কেআইপি বের হয়ে গেছে। তো আমাদের কেএসপি যেন কত ছিল দেখো তো, কেএসপি ছিল হচ্ছে 8 × 10⁻6, দ্যাট মিনস 10⁻6 এইভাবে লেখা যায়। তো এখন আমাকে বলো কে ছোট কে বড়, এটা হচ্ছে আমাদের কেএসপি। কেএসপি বড়, আমাদের কেএসপি হচ্ছে বড়। কেন বড়? কারণ একটু খেয়াল করে দেখো, আমাদের বোঝার সুবিধার জন্য এভাবে লিখছি, অনেকে বুঝে না এটা। দেখো এখানে তুমি 10⁻13 দিয়ে ভাগ করতেছো, মানে বিশাল বড় একটা সংখ্যা দিয়ে একটা জিনিসকে ভাগ করতেছো, তার মানে ডেফিনেটলি তোমার ভাগফলটা অনেক বেশি ছোট আসবে। আর এখানে তুমি তুলনামূলক ছোট সংখ্যা দিয়ে তুমি আটকে ভাগ করতেছো, 10⁻6 দিয়ে ভাগ করতেছো, সো আলটিমেটলি ভাগফলটা তোমার বড় আসবে। সো কেএসপি হচ্ছে গ্রেটার দেন কেআইপি। সো কেএসপি যদি গ্রেটার দেন কেআইপি হয় তাহলে দ্রবণটা কেমন হবে বলো? দ্রবণটা হবে অসম্পৃক্ত। তাইলে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাই। মজাদার না? জি ভাই, খুব ভাই, খুব 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 জি ভাই, মজা আছে। ভালো লাগছে। আচ্ছা এবার চলে আসো আমাদের সবচেয়ে ফেমাস টাইপের ম্যাথ, সেটা আমরা সবচেয়ে বেশি করে থাকি আমাদের ইন্টার লেভেলে, সেটা এখন করব। তো দেখো এখানে কি বলা হয়েছে, দুইটা পাত্র আছে। তো একটা পাত্রের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে আর একটা পাত্রের মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এই দুইটা পাত্রকে মিক্সড করা হয়েছে। তো এখন এখানে কিছু আয়তন ছিল, ঘনমাত্রা ছিল, এখানে কিছু আয়তন আছে, ঘনমাত্রা আছে। সো এদেরকে যখন মিক্স করা হয়েছে তখন আসলে এই পাত্রের মধ্যে একটা মিশ্রণ তৈরি হয়েছে, এবং মিশ্রণের যে টোটাল আয়তনটা সেটা কত হবে? সেটা হবে 50 + 30 = 80 মিলি। আচ্ছা ভালো কথা। সেখানে বলছে মিক্স করা হইলে অধক্ষেপ পড়বে কি? এখন কার অধক্ষেপ নিয়ে কথা বলতেছে? সো অবশ্যই তোমার যার কেএসপি দেওয়া থাকবে তার অধক্ষেপ নিয়েই নিশ্চয়ই প্রশ্ন করবে। তাহলে এখানে আসলে কেএসপি যেহেতু ক্যালসিয়াম ক্লোরাইডের দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে, যদি পড়ে সেক্ষেত্রে আর কি। সো এটা আমাদের বের করতে হবে, কেআইপি বের করে আমরা হচ্ছে তুলনা করব। সো এটা দেওয়া আছে 5.2 × 10⁻−10। তো এখন দেখো, তো এটা বের করার জন্য আমাদের আসলে কি করতে হবে? আমাদের কেআইপি বের করতে হবে অধক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নিতে। সো কেআইপি কার বের করতে হবে? ক্যালসিয়াম ক্লোরাইডের। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের আসলে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা লাগবে আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা লাগবে। তো আর এটার উপর পাওয়ার করে দিব, তাহলে কেআইপিটা বের করতে পারি। তো এখন দেখো এই ক্যালসিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এই দুটা মিক্স হইতে পারবে কখন? যখন তুমি এদেরকে মিশ্রিত করছো, কারণ এখানে ক্লোরিন আছে আর এইখানে আছে হচ্ছে ক্যালসিয়াম। সো এটা মিক্সড হইতে পারবে কখন? যখন তুমি এদের মিশ্রণ তৈরি করবা। সো এখন চিন্তা করে দেখো, তুমি যখন মিশ্রণ তৈরি করবা তখন কিন্তু তোমার ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যাবে, কারণ এই পাত্রে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 50 মিলিতে 0.2 যদি হয়ে থাকে, যখন মিক্স করে ফেলছো তখন কিন্তু তোমার আয়তন চেঞ্জ হয়ে গেছে, 80 হয়ে গেছে। তখন ডেফিনেটলি ক্লোরাইড আয়নের ঘনমাত্রা এই পাত্রের মধ্যে একই থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা এখানে আছে 30 মিলিতে 0.1, আর মিক্স করা পাত্রে অবশ্যই 80 মিলিতে সেটা চেঞ্জ হয়ে যাবে। সো আমার আসলে বের করতে হবে যে এই মিক্স করা পাত্রের মধ্যে এই ক্লোরাইড আয়নের ঘনমাত্রা কত আর হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা কত।
এটা হচ্ছে আমাদের বের করতে হবে। ক্লিয়ার মাথায় ঢুকছে? জি ভাই। ওকে, তাহলে চলো শুরু করি। তো এখন প্রথমে আমাদের কাজ, আমরা ক্যালসিয়াম 2+এরটা বের করে নিয়ে আসি। কোথায়? এই মিশ্রণে যে ঘনমাত্রাটা আছে সেটা বের করার চেষ্টা করি। তো চলো করি। তো আমরা কি জানি? আমরা V1 ইন্টু S1, V2 ইন্টু S2, সো এটা আসলে জানি, এটা আমরা প্রথম অধ্যায়ে দেখব বা দেখছি। তো এই জিনিসটা দ্বারা কি বুঝাইতেছে? V1 S1 মানে কি? মিশ্রণের পূর্বে ঘনমাত্রা ইন্টু হচ্ছে আয়তন, আর এইটা কি? এটা হচ্ছে মিশ্রণের পরে মিশ্রিত পাত্রের মধ্যে ঘনমাত্রা এবং আয়তন। সো চলো আমরা বের করি। V1 কত? মিশ্রণের পূর্বে আমরা আসলে ক্যালসিয়াম নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে এটার আয়তন হচ্ছে 30, সো বসাইলাম 30 ইন্টু S1 কি? এই পাত্রের মধ্যে ক্যালসিয়াম আয়নের ইনিশিয়াল ঘনমাত্রা মিশ্রণের পূর্বে যেটা ছিল সেটা কত হবে? সেটা হচ্ছে 0.1। তো এটা 0.1 কেমনে হইল আমরা একটু দেখি। আমরা এই লবণগুলাকে এভাবে ভাঙতে পারি কিন্তু, তাই না? ক্যালসিয়াম 2+ আর হচ্ছে 2OH-। তো দেখো এখানে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে 0.1, সো এটা 0.1, 1 মোল আছে, তাহলে এটাও 1 মোল আছে, এটাও 0.1 হবে, আর এটা 2 মোল আছে, তাহলে এটা হবে 0.1 ইন্টু 2। সো এটা আপাতত লাগতেছে না আমাদের। তো ঠিক আছে, এই কারণে এখানে আসলে ক্যালসিয়াম 2+ আয়নের জন্য 0.1 বসাইছি ইন্টু। তো এখন ইকুয়াল V2 কত? V2 হচ্ছে এই যে এটা মিশ্রিত অবস্থায় যে আয়তনটা হয়েছে সেটা হচ্ছে 80 ইন্টু হচ্ছে S2 আমরা জানি না এখানে আসলে কতটুকু ঘনমাত্রা থাকবে Ca2+-এ, সেটাই বের করতে চাচ্ছি। তো এটা যদি ক্যালকুলেট করো সেক্ষেত্রে দেখো তো কত হয়। S2 0.0375 আসছে। ওকে, তো এই যে ঘনমাত্রাটা আমরা পাইছি, এই ঘনমাত্রাটা আসলে এই মিশ্রিত অবস্থায় এই পাত্রে কার ঘনমাত্রা? Ca2+ আয়নের ঘনমাত্রা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের একটা কাজ শেষ। এবার আমরা কি করব? আমাদের ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা লাগবে। সো চলো বের করি। তো এখানে আসো, Cl- এর জন্য যদি চিন্তা করি তাহলে কীরকম হবে? V1 ইন্টু S1 পুরোটাই লিখি, V2 ইন্টু S2। সো দেখো এই ক্লোরাইড যে আয়নটা আছে এটা আসলে এই পাত্রে আছে, সো এই পাত্রে আসলে আয়তন কীরকম ছিল? 50 ইন্টু S1 মানে ঘনমাত্রা, সেই ঘনমাত্রাটা আসলে কত? 0.2। কারণ সোডিয়াম ক্লোরাইডকে ভাঙো, এই যে NaCl, সো এটাকে ভাঙলে আসলে কি পাওয়া যাবে? Na+ আর হচ্ছে Cl-। সো এটা হচ্ছে 0.2, এটাও 0.2, এটাও হচ্ছে 0.2, সো এটাও 0.2ই থাকবে ক্লোরাইড আয়নের জন্য। V2 হচ্ছে 80 ইন্টু হচ্ছে S2, সো তুমি যদি S2টা বের করো, S2টা কত আসে দেখো তো? 0.125। তো দেখো এখন আমাদের যেটা দেখার বিষয় সেটা হইতেছে এই কেআইপিটা বের করা। এখন আমরা কেআইপি বের করব কার জন্য? ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য। সো এটা আমরা একটু দেখি কিভাবে করা যায়। সো Ca2+ আর হচ্ছে 2Cl-। ঠিক আছে? তো এখন হচ্ছে খেলা হবে। তো কীরকম খেলা দেখো, ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা কত পাইছো? ঘনমাত্রা পাইছো হচ্ছে 0.0375, তাই না? আর এখানে তুমি যে ঘনমাত্রাটা পাইছো এটা কার ঘনমাত্রা? এটা হচ্ছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। ঠিক আছে? তো এখন আমাকে কি কেউ বলতে পারবে যে এখানে আসলে ঘনমাত্রাটা আমি কত বসাবো? 0.125 হবে। আচ্ছা, আর কেউ? ভাই 2 দ্বারা গুণ হবে। আচ্ছা, তো দেখো তুমি একটু দেখো তো, এখানে যখন এই দুটাকে মিক্স করে এই পাত্রে নিয়ে আসছো,
তো এই পাত্রে আসার পরে তোমার ক্লোরাইড আয়নের পরিমাণ কি বেড়ে গেছে? না, বুঝো বুঝো, ক্লোরাইড আয়নের পরিমাণ কি বেড়ে গেছে? নাকি এই পাত্রের মধ্যে ক্লোরাইড আয়ন আসলে ওই সেলটাই আসলে এই পাত্রের মধ্যে যাবে? ওইটাই তো যাবে, তাই না? সো কনসেন্ট্রেশন আসলে তুমি যদি 2 দিয়ে গুণ করে করো তাহলে কিন্তু কনসেন্ট্রেশন বেড়ে যাবে। তো এই যে কনসেন্ট্রেশনটা পাইছো না, এই কনসেন্ট্রেশনটা আসলে কোন পাত্রে আছে? মিশ্রিত অবস্থায় এই পাত্রের মধ্যে আছে, তাই না? এটাই তো তুমি বের করে নিয়ে আসছো, রাইট? না না, সো এই যে কনসেন্ট্রেশনটা, এটা কিন্তু টোটাল ক্লোরাইড আয়নেরই কনসেন্ট্রেশন। সো তুমি এখানে 2 দেখছো বিধায় তুমি যদি গুণ করে দাও তাহলে টোটাল কনসেন্ট্রেশন কিন্তু তুমি বাড়ায় ফেলতেছো। সো এগুলা হচ্ছে খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জায়গা, যেই জায়গাগুলো আসলে আমাদের ভুলগুলা হয়ে থাকে, ঠিক আছে? তো এখানে আসলে তুমি গুণ করবা না, ঠিক আছে? তো আসো বসাই। তো এখানে আমরা কত বসাবো? আসলে এখানে কিন্তু 0.125ই বসাবো, গুণ করব না। তাহলে চলো আমরা আসলে কেআইপি বের করতে চাই। সো কেআইপি বের করার জন্য কি করব? Ca2 প্লাস ইন্টু হচ্ছে Cl মাইনাস আর পাওয়ার। সো Ca2 প্লাস কত? 0.0375 ইন্টু হচ্ছে 0.125 আর পাওয়ার দিয়ে দিলাম 2। তাহলে এটা ক্যালকুলেট করো তো, দেখো তো কত হয়। by 5.85 into 10 to the power minus 4. Very good, 5.85 into 10 to the power minus 4, ঠিক আছে? সো এই হচ্ছে দেশের অবস্থা। তাইলে এখন তুমি বলো তো অধক্ষেপ কি পড়বে নাকি পড়বে না? তো চলো নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, আমরা একটু আস্তে ধীরে করি। 5.85 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, আর ওইটা কত ছিল? ওইটা হচ্ছে 5.2 10 টু দি পাওয়ার 10 নিচে। ওকে, তাইলে এটা ছিল কেআইপি আর এটা হচ্ছে কেএসপি। তার মানে কেআইপি কি বড় না? 10 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতেছো আর 10 টু দি পাওয়ার 10 দিয়ে ভাগ করতেছো, বেশি জিনিস দিয়ে ভাগ করলে ছোট হয়। সো এটা হচ্ছে গ্রেটার দেন কেএসপি। তাহলে আমাদের অধক্ষেপ কি হবে? অধক্ষেপ পড়বে। তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সো এই যে এগুলা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম এলাকা, খুব সূক্ষ্ম সূক্ষ্ম এলাকা। এই দ্রাব্যতা পড়াইতে আমার খুব মজা লাগে। দ্রাব্যতা আমি নিজেও বুঝতাম ভালো, আর পড়াইতেও মজা লাগতো। তো এবার আজকের দিনের লাস্ট ম্যাথ এটা, তারপরে আরও 2টা ম্যাথ আছে। তো এগুলো আসলে আজকে করবো কিনা জানি না, আজকে তো করার সময় পাবো না। এটা হচ্ছে লাস্ট ম্যাথ। তো আমরা একটু দেখি এটা কিভাবে করা যায়। এটা বুয়েটে আসছিল, কত সালে যেন আসছিল আমার ঠিক খেয়াল নাই, বাট এটা বুয়েটের ম্যাথ। তো এখন দেখি কি বলছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইডের 100 মিলি সম্পৃক্ত দ্রবণ, হ্যাঁ 100 মিলি সম্পৃক্ত দ্রবণের সাথে 0.03 মোলার সোডিয়াম ব্রোমাইডের 100 মিলি দ্রবণ যোগ করা হলো। কোন যৌগের অধক্ষেপ তৈরি হবে এটা জানতে চাইছে। তো ঠিক আছে, এবার দেখো আসলে দ্রাব্যতার গুণফল আসলে 2টা লবণের দেওয়া আছে। একটা হচ্ছে সিলভার ক্লোরাইডের 10 টু দি পাওয়ার মাইনাস 10, আর একটা হচ্ছে সিলভার ব্রোমাইডের 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। সো চলো এটা আমরা একটু বের করি। সো বের করার আগে আমরা একটু চিত্র এঁকে নিই, তাহলে সুবিধা হবে। তো এটা একটা পাত্র। তো এই পাত্রের মধ্যে আসলে কি ছিল? 100 মিলি সিলভার ক্লোরাইড ছিল এবং এটা নাকি সম্পৃক্ত ছিল। ওকে, আর এটার সাথে কি মিক্স করছে? এটার সাথে হচ্ছে একটা সোডিয়াম ব্রোমাইডের সলিউশন মিক্স করছে, যেটার আয়তন হচ্ছে 100 আর তোমার ঘনমাত্রা হচ্ছে 0.03 মোলার, আর এটা ছিল সোডিয়াম ব্রোমাইড। ওকে, সো এই দুইটাকে কি করা হয়েছে? মিক্স করা হয়েছে এই পাত্রের মধ্যে। তাহলে মিক্সচারের আয়তন কি হবে? 100 প্লাস 100 সমান সমান হচ্ছে 200। তো আমাদের দেখো এখানে 2টা জিনিস বলা আছে।
সিলভার ক্লোরাইডেরও আসলে কেএসপি দেওয়া আছে, আর সিলভার ব্রোমাইডেরও কেএসপি দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন করছে কোন যৌগের অধক্ষেপ তৈরি হবে। দ্যাট মিন্স আমার আসলে দুইটার কেএসপি যেহেতু দেওয়া আছে, তার মানে দুইটা নিয়েই আমাদের চেক করতে হবে যে অধক্ষেপ তৈরি হয় কি হয় না। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করলে দেখবা যে এটা একটা সম্পৃক্ত দ্রবণ। তো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রার গুণফলই কিন্তু দ্রাব্যতার গুণফল, তাই না? এটা তো বুঝো। সো দেখো জি ভাই। এইখানে এই জিনিসটা দ্বারা একটা ক্লু দেওয়া আছে। সো তুমি নর্মালি সিলভার ক্লোরাইডের জন্য কেএসপি যদি বের করতে চাও তাহলে কি হবে, এস স্কোয়ার। তাহলে এখানে দেখো কেএসপি কত, কেএসপি হচ্ছে তোমার 10⁻⁻10 আর এস স্কোয়ার। তো এখান থেকে এসটা বের করে নাও। তো তুমি যদি এই এসটা বের করে নিয়ে আসো, মানটা কত হয়, মানটা হবে 10⁻⁻5। তাহলে দেখো এইটা কি আসলে, এটা তো দ্রাব্যতা, আর সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই হচ্ছে দ্রাব্যতা, তাই না? বুঝো তো। জি ভাই। তার মানে আমরা তো বলতে পারি যে আমাদের এই যে 100 মিলি সিলভার ক্লোরাইড, এটা যেহেতু সম্পৃক্ত অবস্থায় আছে, তাহলে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রাও আসলে 10⁻⁻5। বুঝি এটা? কারণ সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাই তো দ্রাব্যতা, তাই না? তো দ্রাব্যতা থেকে যে ঘনমাত্রাটা পাইছি এটা তো সম্পৃক্ত দ্রবণের জন্য খাটবে। আর এটা কার দ্রাব্যতা বের করছি, এই যে সিলভার ক্লোরাইডের বলতে পারি, কারণ আমরা তো জানি যে সিলভার ক্লোরাইড তাকে ভাঙলে সিলভার আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন পাওয়া যায়। সো সম্পৃক্ত দ্রবণের জন্য এস এস এস। তাহলে এই যে ঘনমাত্রাটা আমরা পাইছি সেটা আসলে সিলভার ক্লোরাইডের জন্যও প্রযোজ্য, আবার সিলভার আয়নের জন্যও প্রযোজ্য, এবং সেটা কত, 10⁻⁻5। বুঝছি এটা? ক্লিয়ার? জি। ওকে, তাহলে এখন দেখো আমাদের আসলে ঘনমাত্রার একটা গ্যাপ ছিল, সেই ঘনমাত্রাটা আমরা বের করে ফেলছি। সো ঘনমাত্রা যদি বের করে ফেলি তাহলে আসলে আমরা একটা অ্যাটেম্প্ট নিতে পারি। তো প্রথমে একটা কাজ করি, কেআইপি বের করার চেষ্টা করি সিলভার ব্রোমাইডের। হ্যাঁ, কেএসপি তো দেওয়াই আছে, পরে হচ্ছে সিলভার ক্লোরাইড নিয়ে একটা কাজ করবো না। তো এবার আসো সিলভার আয়নেরটা প্রথমে বের করি। মিশ্রিত পাত্রে সিলভার আয়নের ঘনমাত্রা কত সেটা বের করার চেষ্টা করি। তো দেখো আমরা তো একবারে লিখে দিই, S2 সমান কি লিখতে পারি, V1 ইন্টু S1 ডিভাইডেড বাই হচ্ছে V2, ডাইরেক্ট লিখলাম। তো V1 কত, তো V1 হচ্ছে প্রথম পাত্রে যে আয়তনটা আছে সেটা কত, 100। সো আমি এখানে লিখলাম হচ্ছে 100 ইন্টু S1 কত, S1 হচ্ছে এই পাত্রে সিলভার আয়নের যে ঘনমাত্রা সেটা কত, 10⁻⁻5। হ্যাঁ 10⁻⁻5 আমরা দেখতেছি এই যে এখানে আছে। ওকে, আর V2 কোনটা, V2 হচ্ছে এই যে টোটাল আয়তন যেটা 200 ml। সো আমি যদি এটা ক্যালকুলেট করি তাহলে কত আসে, তাহলে আমার আসে হচ্ছে 5 × 10⁻⁻6। আচ্ছা, সো এটা কি আসলে, এটা হচ্ছে সিলভার আয়নের ঘনমাত্রা কোন পাত্রে, এই যে মিশ্রিত পাত্রে, ঠিক আছে, মিশ্রণে। আচ্ছা, সিলভার আয়নেরটা গেল, এবার আসো আমরা ব্রোমাইড আয়নেরটা বের করি। সো ব্রোমাইড আয়নেরটা কিভাবে যদি বের করতে চাই, তাহলে S2 সমান V1 ইন্টু S1 ডিভাইডেড বাই V2। তো সেটা কত, V1 কত, এই যে সোডিয়াম ব্রোমাইড, তাইলে এটা কোথায় আছে, এই আয়তনে আছে। সো 100 ইন্টু S1। সো ব্রোমাইড আয়নের ঘনমাত্রা কত হবে আসলে, 0.03। কারণ এখানে কি সোডিয়াম ব্রোমাইডকে ভাঙলে এই যে এই কনভার্সনগুলো খুবই ইজি, কিন্তু Na+ তা আমি লিখে দিতেছি Br-। সো এটা যদি 0.03 হয়, 1 মোল আছে, তাইলে সোডিয়াম প্লাসও 0.03 হবে, ওই দিক দিয়ে ব্রোমাইড আয়নও 0.03 হবে। ওকে, তো এখন দেখো এটা বসায় ফেলো, তাহলে 0.03, আর নিচে কত, মোট আয়তন 200। সো এটা যদি ক্যালকুলেট করো তাহলে কত আসে, এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0.015। ঠিক আছে, ওকে, তো এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা চলো কেআইপিটা বের করে ফেলি, কার, সিলভার ব্রোমাইডের। সো সিলভার ব্রোমাইডের যদি কেআইপি বের করো তাহলে আসলে কি হবে, ঘনমাত্রার গুণফল। তো এখানে দেখো শুধু সিলভার ব্রোমাইড, সো পাওয়ার টাওয়ার নিয়ে কোনো ঝামেলা নাই। তো এখানে লিখো
5 ইন্টু 10⁻⁻6 ইন্টু হচ্ছে 0.015। এটা তো বুঝো নাকি? ডাইরেক্ট লিখে ফেললাম। হ্যাঁ ভাই। সিলভার ব্রোমাইডের কেআইপি। সো এটা ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করে দেখো কত আসে। It's 7.5 into 10 inverse 8. হ্যাঁ, 7.5 ইন্টু 10 ইনভার্স 8। তাহলে দেখো কেআইপি বের করে ফেলছি। এখন সিদ্ধান্ত দাও, দ্রাব্যতার গুণফল কত? 5 ইন্টু 10⁻⁻13। সো কে বড়? KIP বড় হবে। 5 আর নিচে হচ্ছে 10⁻13 আর এটা হচ্ছে ভাই 7.5 পড়বে। 10⁸। সো আমাদের এইটা দেখতেছি হচ্ছে বড়, তাহলে কেআইপি গ্রেটার দেন কেএসপি, তার মানে অধক্ষেপ পূর্বে। তাহলে এইটা বুঝলাম, অধক্ষেপ পূর্বে। এখনো আমাদের ম্যাথটা শেষ হয়নি, কিন্তু আমাদের কিন্তু সিলভার ক্লোরাইডের কেআইপিটাও বের করে দেখতে হবে, কারণ বলছে কোন যৌগের অধক্ষেপ তৈরি হবে। সো এটার তো তৈরি হয়েছে, এটা যে তৈরি হবে না তা তো বলতে পারি না, কারণ মিশ্রণে এরকম হইতেই পারে যখন আমরা কনসেন্ট্রেশন একটা পাত্রে চেঞ্জ করে দিছি, নতুন পাত্রে নিয়ে আসছি, তখন কনসেন্ট্রেশনের হেরফের হয়ে এরকম হইতেই পারে যে তাদের আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফল থেকে বেশি হয়ে গেছে। বুঝতে পারছো? সো এটাকেও আমাদের হিসাবে নিতে হবে, কজ এখানে আসলে সব আয়নই কিন্তু আছে, তাই না? বুঝছি তো জিনিসটা, তাই না? সোডিয়াম আয়ন আছে আবার ব্রোমাইড আয়ন আছে, সো এটাও আমাকে দেখতে হবে। তো চলো দেখি এখন দেখলে কি করা যায়। সো কেআইপি অফ সিলভার ক্লোরাইড। তো সিলভার ক্লোরাইডের কেআইপি, সিলভারেরটা তো বের করেই রাখছি, সো সেটা খুব ইজিলি বসায় দিতে পারি না। কত বলো তো? এই যেটা, বুঝছো তো? হ্যাঁ ভাই। তাহলে এই যে সিলভার আয়নেরটা তো আগেই বের করছি মিশ্রিত পাত্রে, আর ক্লোরাইড আয়নেরটা। তো সিলভার আয়নেরটা কত? 5 ইন্টু 10⁻⁻6। আর চিন্তা করো তো ক্লোরাইড আয়নেরটা কত হবে? ক্লোরাইড আয়নের জন্য তুমি কি করবা দেখো। বাই 10⁻⁻5। না, বুঝো, মিশ্রিত অবস্থায় কিন্তু, তার মানে ক্লোরাইড আয়নের জন্য তুমি এখানে কি বসাবা? V1 বসাবা, সেটা কত? 100ই বসাবা। ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন প্রথম পাত্রে কত? 10⁻⁻5, এটাই বসাবা। আর মিশ্রিত অবস্থায় পাত্রের আয়তন কত? 200, এটাই বসাবা। তার মানে আলটিমেটলি তুমি এটাই পাবা না, বুঝো তো? হ্যাঁ ভাই। সো তুমি পাবা হচ্ছে 5 ইন্টু 10⁻⁻6। আদনান, বুঝছোস? জি ভাই। ওকে, তাহলে এটাকে ক্যালকুলেট করো। এটা ক্যালকুলেট করলে কত হয় দেখো। 2.5 into 10 inverse 11. 2.5 into 10 inverse 11। সো এটা কি, এটা কি বুঝাইতেছে? অধক্ষেপ কি পড়বে? দেখো তো, এটা হচ্ছে আমাদের না, পড়বে না কেএসপি, আর এটা আমাদের কেআইপি, তাই না? তাহলে দেখো বুঝে, এজন্য আমি এভাবে লিখি 2.5 10⁻11, আর এটাকে আমি এভাবে লিখি 10⁻10। সো দেখো 10⁻11 দিয়ে ভাগ করতেছো, তার মানে ভাগফল কি হবে? ভাগফল হবে ছোট। আর 10⁻10 দিয়ে ভাগ করতেছো, ভাগফল হবে বড়। তার মানে কেএসপি বড়, তার মানে অধক্ষেপ পড়বে না। ক্লিয়ার? তাহলে দেখো তোমার দুইটা কেসই কিন্তু এখানে আলোচনা করা লাগছে, সিলভার ক্লোরাইডেরটাও বলতে হয়েছে আর সিলভার ব্রোমাইডেরটাও বলতে হয়েছে। সো এটা বইটা আসছিল সুন্দর একটা কনসেপ্টের ম্যাথ, এবং এই ম্যাথটা পাতলে আসলে অধক্ষেপের যাবতীয় অনেক ম্যাথই আসলে ক্লিয়ার হয়ে যায়। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, 2-3 মিনিটে করার জন্য আমি এখন ওই শিখাই দিতেছি। এবার আসো শর্টকাট, জাদুকরি শর্টকাট। সো এগুলো আবার এইচএসসি তে কইরো না, 1 মিনিটে। এইচএসসি তে কইরো 1 মিনিটে জারণ বিজারণ সমতকরণের জাদু। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত জাদুকরি কিছু জিনিস তো এক্সক্লুসিভ, এগুলো হচ্ছে শিখাই ক্লাসে। সো দেখো, যে কোনো লবণের কেআইপি বের করার জন্য তুমি যেটা করবা,
এগুলো কিন্তু মিশ্রণের জন্য কাটবে, তাই না? মিশ্রণের জন্য এটা শর্টকাটটা কিন্তু অধক্ষেপ নির্ণয় করার ক্ষেত্রে তুমি আসলে ইউজ করবা। সো দেখো v1 ইন্টু s1 আর হচ্ছে v টোটাল, আর পাওয়ার হচ্ছে n ইন্টু v2 ইন্টু s2 v টোটাল পাওয়ার হচ্ছে n, শেষ। সো দেখো তুমি চেক করে দেখো, তো কিছুই না। তোমার এখানে যদি আমি সিলভার ব্রোমাইডেরটা ধরো বের করতে চাই, তো চলো বসাই। v1 কত? v1 আমরা ওই প্রথম পাত্রের যে আয়তন, সিলভার যে পাত্রে ছিল, তো আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমরা সিলভারের জন্য মেজার করতেছি, সিলভারের জন্য, আর এটা হচ্ছে মেজার করতেছি ব্রোমাইড আয়নের জন্য, ঠিক আছে? আর এখানে তো বুঝতেই পারতেছো এন এর পরিচয় কি পরে বলতেছি। তো এখন আসো 100 না, এই যে সিলভার ব্রোমাইডের জন্য বের করি, এই যে এখানে তো করছি, এই যে এটা করতে চাচ্ছি। আচ্ছা 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 জি ভাই। তো এখানে আসো s1, তো s1 কত 10 টু দি পাওয়ার -5, আর v টোটাল কত 200। এখন আসো এই এনটা কি? এনটা হইতেছে তোমার ওই লবণে সিলভারের সহগ। সো এখানে সিলভারের সহগ কত 1, ব্রোমাইডের সহগ কত 1, সো তুমি এখানে বসাবো হচ্ছে 1, মানে এই যে সহগটা। সো যদি তোমার কখনো এরকম লবণের জন্য তুমি বের করো, তাহলে কি করবা? ক্লোরাইড আয়নের জন্য তুমি এন এর ভ্যালু কত বসাবো বলো দেখি? 2 বসাবা, বুঝতে পারছো? এই তো। সো দেখো এটা ক্যালকুলেট করে ফেলো এখন। v2 কত 100, আর s2 কত? s2 হচ্ছে 0.03। এটাই করো আসলে তুমি আলটিমেটলি, এখানে জাস্ট একত্র করে দিছি 1। সো দেখো ক্যালকুলেট করে দেখো, একটু মিলাই দেখি আমরা হয়েছে কিনা। কত আসে? আই হ্যাভ ইট। কি গুলায় ফেলাইছো? হয়ে গেছে ভাই, কেমনে ম্যাজিক ভাই? হবেই তো, এটাই তো করি আসলে। কত আসছে? জি ভাই 7.5 into 10 inverse 8। হ্যাঁ 7.5 into 10 inverse 8, শেষ। হাসিব ঠিক আছে হিসাব নিকাশ? ভাই আউলাই গেছি ভাই, এটা সরকারে যদি আগে কেউ শিখিয়ে দিত ভাই